স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। কোটি টাকার চামড়া চলে যাচ্ছে দানের খাতায়, এতে কি নষ্ট হচ্ছে গরিবের হক? 12টা পর্যন্ত দিবার সুযোগ থাকবে, লবণ দেওয়ার সুযোগ থাকবে, লেবার প্রচুর আছে। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যতগুলো এরিয়া আছে সব ওয়ার্ড থেকে সামনে আসতেছে এখানে গোসি কমিটির মাধ্যমে আমরা লবণ লাগাইতেছি, এগুলা আপনার স্টক করতেছি, এক স্টকে 200 করে মাল দিতেছি আর কি। চামড়া যেন একটিও আপনার অবিকৃত না থাকে এবং চামড়া নষ্ট না হয়। ওই চামড়াগুলো আমরা লবণ প্রক্রিয়াজাতের পরে 200-250 টাকা বিক্রি করতে হয়, কিন্তু ওই চামড়ার মধ্যে আমাদের খরচ পড়ে 5 থেকে আপনার 700 থেকে 800 টাকা। লোকসান খাইতে এক সব দেউলিও হয়ে গেছে। এখন আমরাও এইবারও আমি চামড়া কিনতেছি, চামড়া ব্যবসা গিয়ে এখন নাই, মরে গেছে, সব মরে গেছে। চট্টগ্রামে পশুর চামড়া বিক্রিতে মন্দা ভাব, যে কারণে অনেকেই উপযুক্ত দাম না পেয়ে সেই চামড়া দান করছেন এতিমখানা কিংবা মাদ্রাসায়, এবং দিন দিন এই কারণে চট্টগ্রামে আড়তদার এবং ট্যানারির সংখ্যা কমছে। এ নিয়ে বিস্তারিত রয়েছে এখন সকালে। আমরা গরু ধরে থাকবার মতো না, রাস্তার মধ্যে রাত কাটাইছি, ঘরের ভিতরে পানি, রাস্তাঘাট নাই, গুঁতা নাই, নৌকা নাই, কিচ্ছু নাই। আমরা কিতা করতাম? মানুষের যে টিউবকল ছিল সেই টিউবকল গুলা নষ্ট হয়ে গেছে, এখন আমরা বিশুদ্ধ পানির অভাবে ভুগতেছি। চার্জ লাইট, পাওয়ার ব্যাংক, মোমবাতি দিয়ে আসলে এগুলো আমাদের স্টকে রয়েছে, যদি এই ধরনের কোনো পরিস্থিতি হয় আমরা যেন সেগুলো কাজে লাগাতে পারি। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে রাস্তাঘাট এবং অনেক বসত ভিটা পানির নিচে চলে গেছে। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছে সিলেটে, যে কারণে চরম দুর্ভোগে পড়েছে সিলেটবাসী। এ নিয়েও রয়েছে বিস্তারিত, তবে তার আগে জানাবো চামড়া বেচা কেনা প্রসঙ্গ। চট্টগ্রামে চামড়ার ব্যবসা চলে গেছে দানের খাতায়। লাখ টাকায় কেনা পশুর চামড়া মাত্র 300 টাকা, তাই বিক্রি না করে মাদ্রাসা, মসজিদ বা এতিম সংগঠনকে বিনামূল্যে দিয়ে দিচ্ছেন কোরবানিদাতারা। অবস্থা এমন যে বিক্রির চাইতে দানের চামড়ার পরিমাণই হয়ে যাচ্ছে বেশি। এতে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরাও। বিস্তারিত দেখুন শোয়েব রহমানের প্রতিবেদনে। আড়তে তুমুল ব্যস্ততায় ঘাম ঝরছে শ্রমিকদের। সংগ্রহের পর যত দ্রুত সম্ভব লবণ দিয়ে ঢাকতে হবে চামড়া। এ কার্যক্রম চলবে আরও 2-3 দিন। এবার চট্টগ্রামে চামড়ার আড়ত আতুরার ডিপোতে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3.5 লাখ পিস। চট্টগ্রামে এবার মৌসুমি ব্যবসায়ীরা কাঁচা চামড়া কিনেছেন মাত্র 300 থেকে 450 টাকায়। সাথে লবণ লাগানো ও শ্রমিক মিলে খরচ দাঁড়ায় প্রায় 500 টাকা। অথচ ঢাকার বাইরে লবণযুক্ত চামড়ার দর প্রতি পিস 1000 টাকা নির্ধারণ করেছে সরকার। আমরা চাইবো চামড়া যেন একটিও আপনার অবিকৃত না থাকে এবং চামড়া নষ্ট না হয়। আসলে যারা মৌসুমি ব্যবসায়ীরা তারা চামড়া যে সরকার বেঁধে দেওয়া প্রক্রিয়াজাত লবণ প্রক্রিয়াজাত চামড়া আমাদের কাছ থেকে ক্রয় করবেন, তো কাঁচার মধ্যে যে একটা খরচ আছে এটা বাদ দিয়ে আমরা চামড়াটা কেনার চেষ্টা করি। এবং যে 15-16 ফিট চামড়া যে ট্যানারি মালিকরা যেগুলো আমাদের কাছ থেকে 20 থেকে 25% বাদ দেয়, ওই চামড়াগুলো আমরা লবণ প্রক্রিয়াজাতের পরে 200-250 টাকা বিক্রি করতে হয়, কিন্তু ওই চামড়ার মধ্যে আমাদের খরচ পড়ে 5 থেকে আপনার 700 থেকে 800 টাকা, কিন্তু আমরা দাম পাই আপনার 4 ভাগের 1 ভাগ। আগামীতে চামড়ার দাম দেওয়ার ক্ষেত্রে কাঁচা ব্যবসায়ী এবং ট্যানারি মালিকদের সাথে একটা সমন্বয় করে যদি একটা রেট দেয়, তাহলে মৌসুমি ব্যবসায়ীদের সাথে আমাদের যে বৈষম্যটা ওটা তৈরি হবে না। কোরবানির পশুর দানের চামড়া সংগ্রহ করে এমন একটি সংগঠন গাউসিয়া কমিটি। তাদের আড়ত এখন জমজমাট, কাজ করছেন হাজারখানেক শ্রমিক। পুরো চট্টগ্রাম জুড়ে চামড়া সংগ্রহ করে আড়তে ঢুকছে শত শত যানবাহন। এবার 1 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা। 12টা পর্যন্ত আসবে, 12টা পর্যন্ত দিবার সুযোগ থাকবে, লবণ দেওয়ার সুযোগ থাকবে, লেবার প্রচুর আছে। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যতগুলো এরিয়া আছে সব ওয়ার্ড থেকে সামনে আসতেছে এখানে গোসি কমিটির মাধ্যমে, জামিয়া সমিতির মাধ্যমে। আমরা চামড়া লবণ লাগাইতেছি, এগুলা আপনার স্টক করতেছি, এক স্টকে 200 করে মাল দিতেছি আর কি। আসতেছে আর আসবে, কালকে আপনার 10টা পর্যন্ত চামড়া আসতে থাকবে। 150 জন লোক কাজ করতেছে এখানে। কিন্তু কেন এমন বেহাল দশা বন্দরনগরীর চামড়া খাতের? কেনই বা কোটি টাকার চামড়া চলে যাচ্ছে দানের খাতায়?
এতে কি নষ্ট হচ্ছে গরিবের হক? স্বাধীনতা পরবর্তী চট্টগ্রামে 22টি ট্যানারি ছিল, সেখানে এখন আছে মাত্র একটি। সংগৃহীত 3.5 লাখ চামড়ার মাত্র 1 লাখ কিনে প্রতিষ্ঠানটি, বাকি 2 লাখ ঢাকায় পাঠিয়ে পরের বছর পর্যন্ত টাকা পাওয়ার আশায় থাকেন এখানকার ব্যবসায়ীরা। একসময় আতুরার ডিপোতে 350 জন আড়তদার থাকলেও এখন তা নেমে এসেছে 120 জনে। 2023 সাল পর্যন্ত আমাদের চামড়া ব্যবসা একটাও নাই। 112 জন আমাদের চামড়া ব্যবসা সদস্য ছিল, এর বাড়া ছিল 100টা, এখন ওই তো 30 জন 40 জন, আর সব দেউলিও হয়ে গেছে। এখন আমরাও এইবারও আমি চামড়া কিনতেছি, সবগুলো টাকা হলাত। চামড়া ব্যবসা গিয়ে এখন নাই, মরে গেছে, সব মরে গেছে। লোকসান খাইতে এক, দ্বিতীয় বছর এই বছর কিছু টাকা রাখি দিয়েছে গত বছরে, গত বছর টাকা এই বছরে রাখি দিয়েছে, এই বছর 2-1 চামড়া বেয়াই নাই। চট্টগ্রামে গরুর চামড়ার কোনো রকম দর পাওয়া গেলেও বিক্রির খাতায় নাম ওঠে না ছাগল বা ভেড়ার চামড়ার। সড়কে ফেলে দেন কেউ কেউ, অথবা অনুরোধ করলে নিয়ে যান মৌসুমি ব্যবসায়ীরা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথে আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া। প্রাথমিকভাবে মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসাগুলোর পাশাপাশি আশপাশের জেলার সংগ্রহ করা চামড়া আসছে আড়তে। বেচাকেনার পাশাপাশি চামড়ায় লবণ দেওয়ার কর্মযজ্ঞ চলছে রাতভর। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। ঈদের দিন দুপুরের পর থেকে আড়তগুলোতে আসতে শুরু করে কোরবানির পশুর চামড়া। কেনা বেচায় সরব হন ব্যবসায়ীরা। এরপর চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে ব্যস্ত হয়ে ওঠেন শ্রমিকরাও। তবে আকার ও প্রকার ভেদে বিভিন্ন দামে চামড়া কিনছেন ব্যবসায়ীরা। গরুর চামড়া বিক্রি হচ্ছে প্রতি পিস সর্বনিম্ন 500 থেকে সর্বোচ্চ 1100 টাকায়। এছাড়া খাসির চামড়া বিক্রি হয়েছে সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ 50 টাকায়। বড় মালটা 1000-1100 বেচা কিনা হচ্ছে, গায়ের মালটা 700-800 বেচা কিনা শুরু হয়ে গেছে। খাসির মালটা গল্লাট 25 টাকা 30 টাকা বেচতেছি। নাটোর সহ বিভিন্ন জেলার চামড়া, কাঁচা চামড়া এখন নাটোরে আসা শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন জেলার চামড়া আমার ঘরেও এসেছিল। স্থানীয় যে খরিদ্দারগুলো আছে তারা নিয়ে যাচ্ছে। সরকার এবছর লবণযুক্ত গরুর চামড়ার দাম বেঁধে দেয় প্রতি বর্গফুট 50 থেকে 55 টাকা। কিন্তু চামড়া সংগ্রহের প্রথম দিনেই গরুর চামড়া বিক্রি হতে দেখা যায় 30 থেকে 35 টাকা প্রতি বর্গফুট এবং খাসির 10 থেকে 12 টাকা বর্গফুট। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার চামড়ার দাম তুলনামূলক ভালো পেয়েছেন তারা। তাছাড়া চামড়া প্রতি 50 থেকে 100 টাকা লাভ হয়েছে তাদের। এটা আপনার এলাকায় 10 টাকা বলে খাসি চামড়া, তো এখানে এসে 30 টাকা বিক্রি করলাম। আর গরুর চামড়া 400 টাকা বলছে, এখানে এসে এভারেজ 900 টাকা বিক্রি করছি। ভ্যান ভাড়া, ইডিউডি, 8 পিস মালে কয় টাকা হয়? মালে এমনি 100 টাকা করে লাভ আসতেছে। গরু কিনছে না 8 পিস, বেচতে হচ্ছে 800 টাকা, আর খাসি 20 পিস, বেচতে 50 টাকা পিস। গত বছরের তুলনায় এবার বেড়েছে চামড়ার মানও। মূলত 5 থেকে 7 দিন পর লবণযুক্ত চামড়া আসবে এখানে। আনুমানিক 1.5 থেকে 2 লক্ষ পিস গরুর চামড়া এবং 2 থেকে 2.5 লক্ষ পিস খাসির চামড়া ইনশাল্লাহ আমদানি হবে। তবে গতবারের থেকে এবারের চামড়াগুলোর গুণগত মান অনেক ভালো। পুরো নাটোর জেলায় লবণ বিতরণ করা হয়েছে, যাতে করে এই মাদ্রাসাগুলো বা এই প্রতিষ্ঠানগুলো ছাগল বা ভেড়ার চামড়া সংগ্রহ করে এগুলো লবণ দিয়ে সংরক্ষণ করতে পারে, যাতে চামড়া নষ্ট না হয়। দেশে মোট চাহিদার অন্তত 50% চামড়া সংগ্রহ হয় কুরবানির ঈদে। আর শুধু নাটোর থেকে চামড়া সংগ্রহ হয় 20 থেকে 25%। ঈদের 1 সপ্তাহ পর থেকে চক বৈদ্যনাথের আড়তগুলোতে আসবে দেশের অন্তত 20 থেকে 30টি জেলার চামড়া। মাহবুব হোসেন, এখন নাটোর। ঢাকার 2 সিটিতে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ হয়েছে বলে দাবি করেছেন 2 মেয়র। 20,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী 40,000 টনেরও বেশি বর্জ্য অপসারণ করেছেন। এদিকে নগরবাসীও খুশি এবারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। শম্পা বিশ্বাসকে সাথে নিয়ে জাবেদ আবদুল্লার প্রতিবেদন।
এবার রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণ রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দুই সিটির মেয়র। কুরবানির 24 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছিলেন ডিএসসিসির মেয়র, আর 6 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। নগরপিতাদের প্রতিশ্রুতি মোতাবেক সোমবার দুপুরের পর থেকে মাঠে নামে ভারী যন্ত্রপাতি আর পরিচ্ছন্ন কর্মীরা। সব জায়গায় তো ময়লা টানা সম্ভব না, এক জায়গায় আমরা বড় বড় স্টোর করে এরপর আপনার বাস ওই বুলডোজার দিয়ে উঠে নগদ ক্লিয়ার করে দিতেছি। বলে দিয়েছে যে দুপুরের পরে নামতে বলছে যে বাসাবাড়ির ময়লাটা বাদ দিয়ে মানে গরুর বর্জ্যটা পরিষ্কার করতে হবে 24 ঘন্টার মধ্যে। বেলা 2টার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের 1 নম্বর ফটকের বিপরীত পাশে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র। শুরু হয় বিপুল পরিমাণ কুরবানির বর্জ্য অপসারণের কাজ। ডিএনসিসিতে ৯,৩37 জন পরিচ্ছন্ন কর্মী কুরবানির বর্জ্য অপসারণের কাজ করে। এদিন 10 লাখ ব্যাগ বিতরণ করা হয়। এ সময় উত্তরের মেয়র বলেন, যে কোনো মূল্যে রাত 8টার মধ্যে বর্জ্য অপসারণ হবে। আজকে 10,000 পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আমরা সকাল থেকে আমরা আমাদের মাঠে আছি। প্রত্যেকটি অঞ্চলকে বিভাগীয় প্রধানদের আমরা ভাগ করেছি। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ কাজ করছে। আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে এই 2টার থেকে আমাদের বর্জ্য পরিষ্কার শুরু করলাম। রাত্র 8টার ভিতরে সকল এলাকার অলিতে গলিতে সকল ধরনের বর্জ্য আমরা পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। রাত 8টার পর উত্তর সিটির 36 ও 38 নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায় বেশিরভাগ স্থান থেকেই কুরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। অল্প যেটুকু বাকি ছিল সেটিও অপসারণের কাজ চলছে। পরিষ্কার মোটামুটি ভালোই হয়েছে, জনগণ চলতে পারে, কোনো সমস্যা হয় না। গলির ভিতর থেকে ময়লা নিয়ে আসছে, ভিতরের গলিতে কোনো ময়লা নাই, ওগুলো নিয়ে আসছে। এখন মেইন রোডে আছে, এগুলা হয়তো কয়েক ঘন্টার ভিতরে হয়ে যাবে। এদিকে দক্ষিণ সিটির প্রধান কার্যালয় থেকে পরিচালিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে এ কাজের তদারকি করেন মেয়র ফজলে নূর তাপস। দক্ষিণ সিটির মেয়রের 24 ঘন্টার চ্যালেঞ্জ মোকাবেলায় সমানতালে বর্জ্য অপসারণের কাজ চলে 75টি ওয়ার্ডে। এক একটি ওয়ার্ডে 60 জন করে নিয়োজিত ছিল ময়লার ভাগাড় পরিষ্কার করার জন্য। আমাদেরকে প্রথম প্রায়োরিটি দিতে হবে, কারণ আমরাই বাসস্থান নিজেরাই থাকব, অতএব আমরা এই নগরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখব। দক্ষিণের বাসিন্দারা বলছেন, কুরবানির বর্জ্য অপসারণের যে অগ্রগতি তাতে মনে হচ্ছে মঙ্গলবার দুপুরের আগেই কাজ শেষ হবে। এছাড়া অনেকের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। এছাড়া কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধিও আরেকটি কারণ বলে মনে করেন বাসিন্দারা। যাদের অ্যাপার্টমেন্ট আছে তারা কিন্তু নিজে পার্কিংয়ে গাড়িগুলো 5-6 ঘন্টার জন্য বাইরে রেখে পার্কিংয়ে জবাই দিতে পারে। এতে করে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যায়, আর সিটি কর্পোরেশন যারা কাজ করে পরিচ্ছন্ন কর্মী তাদের উপর চাপটা কমে যায়। এবার দুই সিটিতে 26 থেকে 30 লাখ পশু জবাই হয়েছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনে কোরবানির সকল বর্জ্য রাতের ভেতরে অপসারণ করা হয়েছে। এরই মধ্যে নগরীর প্রায় 28টি STS থেকে সেগুলো পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। ময়মনসিংহে কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের মাধ্যমে নগরীকে পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে মাসুম আক্তার আর ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ। শুরুতেই মাসুম, আপনার কাছে জানতে চাই যে 8 থেকে 10 ঘন্টার মধ্যে এই কোরবানির পুরো বর্জ্য অপসারণের একটা চ্যালেঞ্জ ছিল সিটি কর্পোরেশনের জন্য, সেই জায়গায় সিটি কর্পোরেশন কতটুকু সফল? গালিব, গতকালকে ঠিক বিকেল 5:30 নাগাদ কিন্তু এই STSটির সামনেই থেকে কিন্তু বর্জ্যগুলো এই STS থেকে কিন্তু অপসারণের যে কার্যক্রম সেটির যে উদ্বোধন সেটি কিন্তু রাশিক মেয়র HM খায়রুজ্জামান লিটন তিনি করেছিলেন, এবং সেই সাথে সেই সময়টিতে কিন্তু গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে বরাবরের মতো বিগত বছরগুলোর মতোই কিন্তু দ্রুততম সময়ের মধ্যেই রাজশাহীর সকল কোরবানির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো অপসারণ করা হবে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং সেই কথাটিও কিন্তু তিনি রাখতে পেরেছেন। অর্থাৎ আমরা আজকে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি STS ঘুরে দেখেছি, ছোট বড় এরকমই। যদি বলি যে রাজশাহীতে প্রায় 30টি ওয়ার্ডের কিন্তু
কিন্তু ছোট বড় মিলিয়ে কিন্তু প্রায় 28টির মতো STS রয়েছে, অর্থাৎ সেকেন্ডারি ট্রান্সফার যে স্টেশনটি, যেখানে বর্জ্যগুলো আসলে পুরো নগরী থেকে যারা পরিচ্ছন্ন বিভাগের যারা কর্মী রয়েছেন রাশিকের, তারা কিন্তু ছোট ছোট ভ্যানে করে নিয়ে এসে এই বর্জ্যগুলো এই STS গুলোতে রাখেন এবং এখান থেকে পুরোপুরি কিন্তু ট্রাকের মাধ্যমে এটি নগরের বাইরের অন্যত্র কিন্তু সরিয়ে ফেলা হয়, অপসারণ করা হয়। তো সেই কার্যক্রমটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু গতকাল ঈদের দিনের পুরোপুরি আমরা যদি দেখেছি যে তৎপর ছিল পুরো পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মীর ছুটি বাতিল থেকে শুরু করে সেই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম যেন সঠিকভাবে করা সম্ভব হয় সেটি নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু রাশিকের পদক্ষেপ দেখেছি আমরা জোরালো। সেখানে তারা একটি কন্ট্রোল রুমও কিন্তু খুলে রেখেছিলেন। পাশাপাশি ঈদের আগে থেকেই বিভিন্ন মসজিদের ইমামদের মাধ্যমে এবং সাধারণ মানুষকে মাইকিংয়ের মাধ্যমেও কিন্তু সিটি কর্পোরেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, সাধারণ নগরবাসীকে সচেতন করা হয়েছিল যে 210টি এবছর সিটি কর্পোরেশন থেকে যে নগরের বিভিন্ন কোরবানির জন্য 210টি যে স্পট নির্ধারণ করে দেওয়া হয়েছিল যেন সেই নির্দিষ্ট স্পটেই পশু কোরবানি করা হয়, সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করার জন্য যে নগরবাসী যে সচেতন করার পাশাপাশি সেটি কিন্তু তিনি আহ্বান জানিয়েছিলেন সিটি মেয়র। সেই জায়গা থেকে কিন্তু পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় প্রতি বছর, এবছরও কিন্তু জোরালো ছিল পদক্ষেপগুলো। মোটামুটি 400 ভ্যানের মতো নির্ধারণ করা হয়েছিল। সেই ভ্যানগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখেছি গতকাল কোরবানি সকাল থেকে হওয়ার পরপরই দুপুর 12টার পর থেকেই আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ডগুলোতে ছোট ছোট বর্জ্যের বহনকারী যে ভ্যানগুলো রয়েছে তারা পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু তৎপরতার সাথেই সেই বর্জ্যগুলো নিয়ে এসে কিন্তু STS গুলোতে রাখছিলেন এবং সেটি গতকাল রাত 12টা-1টার মধ্যেই অপসারণ করার কথা ছিল এবং আজকে আমরা সকালেও দেখেছি। এবং রাশিকের যে পরিচ্ছন্ন বিভাগ রয়েছে সেখান থেকেও কিন্তু আমাদের নিশ্চিত করা হয়েছে যে নগরীর সকল বর্জ্য কিন্তু সরিয়ে ফেলা হয়েছে রাত্রের মধ্যেই। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রক্ত বা পশুর রক্ত অর্থাৎ যে গন্ধ বা পরিচ্ছন্নতার ক্ষেত্রে আসলে ব্লিচিং পাউডার সেটিও দুর্গন্ধ যেন না ছড়ায় সেটি করার ক্ষেত্রেও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে গালিব রাজশাহীর STS থেকে কিন্তু সর্বশেষ। জি মাসুমা, আমরা এবার একটু ময়মনসিংহের খবর জানতে চাই। হারুনুর রশিদ, আজকেও তো অনেক কোরবানি হবে, সেই কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের প্রস্তুতি কেমন দেখছেন? গালিব, আজকে কিন্তু কোরবানি কিছু হবে, অর্থাৎ বেশিরভাগ কোরবানি কিন্তু গতকাল হয়ে গিয়েছে। আজকেও কিছু কোরবানি হওয়ার কথা রয়েছে এবং যার কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আজকে যে কোরবানি হবে এবং কোরবানির যে বর্জ্য অপসারণের যে প্রস্তুতি সেটি কিন্তু গতকালের মতোই তারা রেখেছেন। অর্থাৎ আমরা দেখেছি যে গতকালকে কোরবানি হওয়ার পর থেকেই কোরবানির বর্জ্য অপসারণের কাজে লেগে যায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এবং গতকাল দুপুর থেকেই কিন্তু পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে, বেশ 33টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় এবং সিটি কর্পোরেশন থেকে যেটি বলা হয়েছিল যে কোরবানির বর্জ্য অপসারণের কার্যক্রম তারা 12টার মধ্যে সমাপ্ত করবেন, অর্থাৎ দুপুর 12টায় যে কার্যক্রম শুরু হয়েছিল রাত 12টার মধ্যে তারা সেই সমস্ত বর্জ্য অপসারণ করবেন। এবং আমরা দেখেছি যে আসলে এই নগরীর বিভিন্ন এলাকায় ভোর থেকে আমরা ঘুরেছি, যে বড় যে সড়কগুলো রয়েছে, ছোট সড়কগুলো রয়েছে, আমরা কিন্তু কোথাও কোনো বর্জ্য দেখতে পাইনি। তার মানে বলা যায় যে সিটি কর্পোরেশন তাদের কথা রেখেছে এবং সেই বর্জ্য অপসারণে তারা সক্ষম হয়েছেন। এবং সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছিল যে প্রায় 800 পরিচ্ছন্নতা কর্মী কাজ করেছেন এবং সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা গতকালকে মনিটরিং করতে দেখেছি এবং বিভিন্ন ওয়ার্ডের যারা ওয়ার্ড কাউন্সিলর তাদেরকেও এই পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করতে দেখেছি এবং এটির সুফল কিন্তু মিলেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যেখানে কোরবানির বর্জ্য রাখা হয়েছিল বা যেখানে কোরবানির স্পট ছিল সেগুলোতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে এবং বর্জ্য অপসারণের পর আমরা দেখেছি যে পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় আমরা ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে, এটি এখনও দেখা যাচ্ছে। অর্থাৎ বর্জ্য অপসারণের পর তারা কিন্তু এই কাজটি করেছেন এবং ব্লিচিং পাউডার ছিটিয়েছেন যার কারণে যেন দুর্গন্ধ না হয়। আর আজকে যে কোরবানি হবে সেই কোরবানির বর্জ্য অপসারণের কাজও আজকে 12টা থেকে শুরু হবে, অর্থাৎ রাতভর পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে, যার কারণে কিন্তু এই সকালবেলায় যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি বন্ধ আছে এবং যারা পরিচ্ছন্নতা কর্মী তারা আবার আজকে দুপুর 12টায় যোগ দেবেন বলে আমরা সিটি কর্পোরেশন সূত্রে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ।
নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। পুরোপুরি পরিবেশ বান্ধব নয় বেশিরভাগ ইকো রিসোর্ট, নেই পূর্ণাঙ্গ নীতিমালা, বড় অঙ্কের বিনিয়োগ করে মুনাফা লাভের অনিশ্চয়তায় পুরোপুরি ইকো রিসোর্ট তৈরিতেও অনীহা। শাল গজারির বনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বেশ কয়েকটি ইকো রিসোর্ট। আমরা দেখতে চাই গাজীপুরের এই ইকো রিসোর্টগুলো ঠিক কতখানি পরিবেশ বান্ধব। ইট বালু সিমেন্ট দিয়ে তো অনেক কিছুই করা যায়, এগুলো বাদ দিয়ে আমরা ডেকোরেশন বাঁশ দিয়ে অনেক কিছু করা আছে। ভুল বুঝিয়ে তাদেরকে একটা মিথ্যা আসলে বিজ্ঞাপন দিয়ে সামনে কিছু বাঁশ লাগিয়ে দিলাম, পাটের কিছু আসলে দড়ি টানিয়ে দিলাম, কিছু মাটির হাড়ি টানিয়ে দিলাম, এটির মানে কখনোই আসলে ইকো রিসোর্ট নয়। প্রকৃতি ভিত্তিক যেসব পর্যটন এলাকা, সেখানে যখন ব্যাপকভাবে ট্যুরিস্ট যায় তখন কিন্তু সেটা আর মানে টিকে থাকার অবস্থায় থাকে না। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হিসেবে ফেরত আসতে সময় সাপেক্ষ। অন্য জায়গায় যেখানে 5 থেকে 10 বছরে যেখানে হচ্ছে ইকুইব্রিলিয়াম পয়েন্টে চলে আসে, সেটি হয়তো 15 থেকে 18 বছর লেগে যায়। এ নিয়ে এখন সকালের একটা ছোট্ট বিরতির পর থাকছে বিস্তারিত। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকেই। সেই খবর জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আজকে তো তেমন একটা যানজট নেই, মানুষজনের তো স্বাচ্ছন্দ্যেই বাড়ি যাওয়ার কথা। এই যে বাসগুলো ছাড়ছে, সেগুলো কি সময় মতো ছাড়ছে? গালিব, আজকে ঈদের দ্বিতীয় দিন এবং আজকেও রাজধানী ছেড়ে যাচ্ছে ঘরমুখো মানুষ। অনেকেই গতকালকে যেতে পারেনি বা গতকাল অনেক কাজ ছিল, যার ফলে আজকে আমরা এই সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই সায়দাবাদ বাস টার্মিনালে এসেছি এবং দেখেছি যে যাত্রীদের একটা চাপ রয়েছে, এখান থেকে তারা যাতায়াত করছেন। এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নরসিংদী, পাশাপাশি এই অঞ্চলগুলোর যাত্রীগুলো বেশি যাতায়াত করে থাকে। এবং সকালে আমরা যখন এসেছি এখানে অসংখ্য যাত্রী দেখেছি। তবে বাসগুলো আসলে সময় মতোই ছেড়ে যাচ্ছে, বিশেষ করে যেহেতু ঢাকার নিকটবর্তী অঞ্চলের যে জেলাগুলো রয়েছে, জেলা শহরগুলোতে এখান থেকে আসলে সবচেয়ে বেশি বাস যাতায়াত করে থাকে। তবে একটা বিষয় আসলে বলে রাখি যে এখানে যাত্রীরা আসলে বলছিলেন যে অন্যান্য সময় যে ভাড়াগুলো 250 টাকা বা 180 টাকা, সেগুলো আজকে এখান থেকে আসলে 80 থেকে 100 টাকা বাস 100 টাকা ভাড়া আসলে বেশি নিচ্ছেন, এমনটাই আসলে বলছিলেন এখানে আসলে আসা যাত্রীরা। তবে যেহেতু আজকে দ্বিতীয় দিন, অনেকটা রাস্তা ফাঁকা রয়েছে, যানজট নেই, যার ফলে অনেকটা নিরবিচ্ছিন্নভাবে বা অনেকটা স্বস্তি নিয়ে যাতায়াত করছেন এখানকার যাত্রীরা, এমনটাই আসলে বলছিলেন এখানের যারা বাস কাউন্টারে আসছেন তারা। এবং তারা আসলে আরেকটি কথা বলছিলেন যে যেহেতু গতকালকে অনেকটা চাপ ছিল, গতকালকে ঈদের দিনও অনেকটা চাপ ছিল এই সায়দাবাদ বাস টার্মিনালে, তবে সকালেও কিন্তু আমরা যাত্রীদের সংখ্যা দেখেছি, অনেকেই যাচ্ছেন পরিজনদের নিয়ে। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছি, তারা বলছিলেন যে ঢাকায় দিনে তারা আসলে কুরবানি দিয়েছেন, যার ফলে আজকে অনেক গোছগাছ করে আজকেই তারা আসলে বাড়ি যাচ্ছেন, গিয়ে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করবেন এবং আবার ফিরে আসবেন, এমন চিত্রটি আমরা দেখেছি। তবে বলা যায় যে এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সকাল হওয়ার পর থেকে যেহেতু যাত্রীর চাপ বেড়েছে, আরও কিছুক্ষণ পরে আরও হয়তো চাপ বাড়বে, এমনটাই প্রত্যাশা করছেন এখানে যারা বাস কাউন্টারে আছেন বা যারা চালক আছেন তারা। তবে যেহেতু আজকে কোনো যানজট নেই, সেক্ষেত্রে আসলে অনেকটা সময় দ্রুতই তারা পৌঁছে যেতে পারছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে। এবং প্রতিটি বাস কাউন্টারে আমরা আসলে দেখছি যে এখানে শুধু ঢাকা থেকে চট্টগ্রাম বা সিলেটগামী যাত্রীরাই নয়, পাশাপাশি এখানে পদ্মা সেতু দিয়ে বা ফরিদপুর বা এই অঞ্চলের যাত্রীগুলো এখান থেকে যাতায়াত করে থাকেন, যার ফলে এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টার যে জার্নিটা রয়েছে বা যাত্রা রয়েছে, সেই যাত্রাটা অনেকটা স্বস্তির, এমনটাই আসলে বলছিলেন। তবে
ভাড়ার বিষয়টি আসলে চালকরাও বলছেন যে ঈদ মৌসুমে তাদের একটা বেতন ভাতা বা বোনাসের বিষয়টি রয়েছে, যার ফলে যাত্রীদের কাছ থেকে তারা চেয়েই নিচ্ছেন যে বাড়তি এই ভাড়ার অংশটি। তবে যাত্রীরা আসলে বলছেন যে যেহেতু ঈদের মৌসুম কিছু ভাড়া হয়তো বেশি দেওয়া লাগছে, যার ফলে তারা আসলে ভাড়া বেশি দিলেও আসলে যেহেতু তারা আসলে বাড়ি যাচ্ছেন বা বাড়ি যাওয়ার জন্য আসলে বাস কাউন্টারে এসেছেন, যার ফলে আসলে বলা যায় যে ঈদের দ্বিতীয় দিনেও যাত্রীদের একটা চাপ রয়েছে এবং যেহেতু এই যাত্রা পথে কোনো যানজট নেই, যার ফলে নিরবিচ্ছিন্ন বা স্বস্তি নেই এখানকার যাত্রীরা যাতায়াত করছেন। এই ছিল সাদাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। দেশে বাড়ছে ইকো নামধারী রিসোর্টের সংখ্যা। কাঠ ও বাঁশ দিয়ে অবকাঠামো তৈরি করেই নিজেদের ইকো দাবি করছেন তারা, অথচ এসব রিসোর্ট তৈরিতে ব্যবহার করা হচ্ছে কংক্রিট, কাঁচ ও প্লাস্টিকের ক্ষতিকর রং। তাতে বিরূপ প্রভাব পড়ছে ওই এলাকার বাস্তুতন্ত্রে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন দেশের বিভিন্ন পর্যটন স্পট এই ইকো ট্যুরিজমের জন্য আদর্শ হলেও নেই বিনিয়োগের নীতিমালা। তার উপর বাড়তি ব্যয় আর তুলনামূলক কম লাভজনক হওয়ায় শতভাগ ইকো বানাতে আগ্রহী হন না উদ্যোক্তারা। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। উঠছে শুভ্র মেঘ, পাহাড় চূড়া ছুঁয়ে যায় আলতো পরশে, দিগন্ত জোড়া সবুজ প্রান্তর পলকে মিশে যায় মেঘের ভেলায়। মেঘ, পাহাড় আর বাতাসের যেন আজন্ম বন্ধুত্ব। এই বন্ধুত্বে নতুন যোগ ছোট ছোট কুঁড়ে ঘর। নদী, বন, সমুদ্রের কোল ঘেঁষেও সৌন্দর্য ছড়াচ্ছে এসব কুটির, যার অবকাঠামো তৈরিতে ব্যবহৃত হচ্ছে বাঁশ, কাঠ কিংবা ছন। ইকো নাম দিয়ে পর্যটক টানছে এসব রিসোর্ট। একঘেয়ে জীবনের ক্লান্তি ভুলতে পছন্দের প্রথমেই এসব রিসোর্ট বেছে নিচ্ছেন ভ্রমণ পিপাসুরাও। শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট কিংবা সুন্দরবন নয়, ঢাকার পাশের জেলা গাজীপুরকে কেন্দ্র করে তৈরি হয়েছে কমপক্ষে 250 থেকে 300-এর মতো রিসোর্ট, যার মধ্যে বিস্তীর্ণ এই শাল গজারির বনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বেশ কয়েকটি ইকো রিসোর্ট। আমরা দেখতে চাই গাজীপুরের এই ইকো রিসোর্টগুলো ঠিক কতখানি পরিবেশ বান্ধব। এই জেলায় 30,000 একরের বেশি জায়গা জুড়ে আছে গজারি বনের বিস্তৃতি, যেখানে শাল গাছ ছাড়াও অন্তত 500 প্রজাতির ছোট বড় গাছগাছড়ার সমারোহ। এখানে শালবনের প্রায় 8 কিলোমিটার ভেতরে 80 বিঘা জমি নিয়ে তৈরি হয়েছে রাজেন্দ্র ইকো রিসোর্ট। নামে ইকো হলেও এখানে তৈরি করা হয়েছে 19টি সুউচ্চ দালান, প্রতিটি ভবন লম্বায় 4 তলা। কয়েকটি মাটির প্রলেপ দেয়া ঘর থাকলেও মূল গেট থেকে কটেজে যাবার বন ঘেঁষা রাস্তাটি পাকা। বাউন্ডারি ওয়াল দিয়ে ব্যাহত করা হয়েছে বনের গতিপথ। বনের সৌন্দর্য উপভোগের ব্যবস্থা করতে গিয়ে বলি দেয়া হয়েছে শাল গজারিকে। এমন আরও ইকো নামধারী রিসোর্ট আছে এখানে। কাঠ ও বাঁশ দিয়ে অবকাঠামো তৈরি করেই নিজেদের ইকো দাবি করেন তারা, অথচ তাদের কাছে পুরোপুরি পরিষ্কার নয় ইকো রিসোর্টের ধারণা। আমরা প্রাকৃতির মাঝে অতিথিদের আপ্যায়নের জন্য যথেষ্ট সুব্যবস্থা রেখেছি এবং আপনার এই ওয়াচ টাওয়ার রেখেছি প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে। আমাদের রিসোর্টে যে পরিবেশ বান্ধব যেটা, সেগুলো ইট বালু সিমেন্ট দিয়ে তো অনেক কিছুই করা যায়। এগুলো বাদ দিয়ে আমরা বাঁশ দিয়ে অনেক কিছু, বেড়াটারা ডেকোরেশন বাঁশ দিয়ে অনেক কিছু করা আছে। এসব রিসোর্ট তৈরিতে ব্যবহৃত হয়েছে কংক্রিট, কাঁচ, প্লাস্টিক ও নানাবিধ রাসায়নিক মিশ্রিত রং। তাতে বিরূপ প্রভাব পড়ছে ওই এলাকার বাস্তুতন্ত্রে। যেখানে এমন অবকাঠামো নির্মাণের মূল কাঁচামাল আসার কথা প্রকৃতি থেকে, সেখানে এসব ক্ষতিকর কাঁচামাল ব্যবহার হলে হুমকিতে পড়ে পরিবেশ। এই যে পাহাড় কেটে, গাছ কেটে, বিপজ্জনক নির্মাণ সামগ্রী দিয়ে সামনে আমি আসলে একটা বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করলাম যেটি স্থানীয় সংস্কৃতি উপযোগী নয়, স্থানীয় প্রকৃতি উপযোগী নয়, নাম দিলাম ইকো রিসোর্ট। এবং আমি ক্রেতা গ্রাহককে আসলে হচ্ছে যে তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে একটা মিথ্যা আসলে বিজ্ঞাপন দিয়ে সামনে কিছু বাঁশ লাগিয়ে দিলাম, পাটের কিছু আসলে দড়ি টানিয়ে দিলাম, কিছু মাটির হাড়ি টানিয়ে দিলাম, এটির মানে কখনোই আসলে ইকো রিসোর্ট নয়।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন দেশে শতভাগ ইকো রিসোর্ট একেবারেই সীমিত। অন্যান্য হোটেল, মোটেল, রিসোর্টের তুলনায় সেই সংখ্যা মাত্র 10%। বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পট ইকো ট্যুরিজমের জন্য আদর্শ হলেও নেই বিনিয়োগের নীতিমালা। বাড়তি ব্যয় অথচ তুলনামূলক কম লাভজনক হওয়ায় শতভাগ ইকো রিসোর্ট তৈরিতে আগ্রহ কম বেশিরভাগ উদ্যোক্তার। আমরা দেখেছি কোনো একজন প্রাইভেট ব্যবসায়ী সে যখন কোনো একটি কটেজে ইনভেস্ট করে তারা চিন্তা করে যে কত অল্প সময়ের মধ্যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আমরা নিয়ে আসব। সেই জায়গাটি থেকেই কিন্তু তারা হচ্ছে যে এখানে 3 তলা 4 তলা বিল্ডিং করে সেখানে অবশ্য প্রাকৃতিক একটি যে বনায়ন রয়েছে তার মধ্যে তারা দেখা যায় যে এসির ব্যবস্থা করেও কিন্তু পর্যটকদেরকে ধরে রাখার তারা চেষ্টা করছে। সেখানে ইনভেস্টমেন্টটা কিন্তু রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হিসেবে ফেরত আসতে সময় সাপেক্ষ। অন্য জায়গায় যেখানে 5 থেকে 10 বছরে যেখানে হচ্ছে ইকুইব্রিলিয়াম পয়েন্টে চলে আসে সেটি হয়তো 15 থেকে 18 বছর লেগে যায়। ইকো রিসোর্ট হলে হওয়ার জন্য তার কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এই বিষয়গুলো নির্ধারণ করা দরকার এবং তারপর মনিটরিং করা দরকার যে এটা হচ্ছে কিনা। যার যার মতো করে সে ইকো রিসোর্ট এটা ডিক্লেয়ার করছে আর কি। এটা একটা বড় বিষয়। প্রকৃতি ভিত্তিক যেসব পর্যটন এলাকা সেখানে যখন ব্যাপকভাবে ট্যুরিস্ট যায় তখন কিন্তু সেটা আর মানে টিকে থাকার অবস্থায় থাকে না। সেই জন্য ট্যুরিস্টদের ক্যাপাসিটি মানে কোনো একটা জায়গায় ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করা খুব জরুরি। পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি না করে প্রকৃতির ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ করাই ইকো ট্যুরিজম। আর জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো নেতিবাচক অবস্থানে থাকা দেশগুলোর জন্য এই ইকো ট্যুরিজম আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ইকো ট্যুরিজমের জন্য আদর্শ স্থান হওয়ায় বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে এই খাতে বিনিয়োগ, তৈরি হচ্ছে নিত্য নতুন পর্যটন আকর্ষণ। আর সে কারণেই পরিবেশ বাঁচাতে যে ইকো ট্যুরিজমের জন্ম, সেই ইকো ট্যুরিজম যেন পরিবেশের ক্ষতির কারণ না হয় সে ব্যাপারে সতর্ক থাকবার পরামর্শ পর্যটন বিশেষজ্ঞদের। নাইম আবির, এখন গাজীপুর। এখন সকলে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও ফিরে আসলাম। আপনারা দেখছেন এখন সকাল। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই ঢলের পানিতে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বসতভিটা। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সেই সাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। সুনামগঞ্জ থেকে সহকর্মী লিপসন আহমেদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। সময় যত যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে ভাটির জেলা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে সীমান্তবর্তী উপজেলার নিম্নাঞ্চলগুলো। সেই সাথে পানি ঢুকতে শুরু করেছে শহরে, তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট। গত 4 দিন ধরে সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নামছে পাহাড়ি ঢল। এতে জেলার সকল নদ নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। দোয়ারা বাজারের লক্ষ্মীপুর, রসরাই, সুলতানপুর, হাসন বাহার সহ 5টি গ্রাম পাহাড়ি ঢলের পানিতে মুহূর্তেই তলিয়ে গেছে। পানির নিচে চলে গেছে ঘরবাড়ি, পুকুর, গোলায় থাকা ধান চাল সহ যাবতীয় আসবাবপত্র। সেই সাথে সুনামগঞ্জ সদর, ছাতক, জগন্নাথপুর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও মধ্যনগর সহ আরও 6 উপজেলার নিম্নাঞ্চল উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে। নিম্নাঞ্চলের সকল টিউবওয়েল তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এদিকে গত 4 দিন ধরে সুনামগঞ্জ জেলা শহরের সাথে তাহিরপুর উপজেলার সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন। পাশাপাশি ছাতক, দোয়ারা বাজার, জগন্নাথপুর সহ কয়েকটি উপজেলার সাথে দুর্গম এলাকার 40টিরও বেশি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা গড়ে ধরে থাকবার মতো না, রাস্তার মধ্যে রাত কাটাইছি। ঘরের ভিতরে পানি, মানুষের যে টিউবকল ছিল সেই টিউবকলগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমরা বিশুদ্ধ পানির অভাবে ভুগতেছি। যে অবস্থায় আছে মানুষ দুর্যোগে, মনে করেন রাস্তাঘাটে বসে উঠছে, এখন ঘর বাড়ি নাই, থাকার মতন কোনো
আশ্বাস নাই, কই যাইব রাস্তাঘাট নাই, গুলতা নাই, নৌকা নাই, কিচ্ছু নাই, আমরা কিতা পারতাম। জেলা প্রশাসক জানিয়েছেন বন্যা মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, প্রস্তুত আছে মেডিকেল টিম। স্থানীয় বাজার কমিটি এবং স্থানীয় যারা দোকান মালিক রয়েছে তাদের সাথে কথা বলা হয়েছে যেন স্থানীয়ভাবে আমরা শুকনো খাবারগুলো তৈরি করতে পারি। এছাড়া চার্জ লাইট, পাওয়ার ব্যাংক, মোমবাতি দিয়ে আসলে এগুলো আমাদের স্টকে রয়েছে, যদি এই ধরনের কোনো পরিস্থিতি হয় আমরা যেন এগুলো কাজে লাগাতে পারি। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল চেরাপুঞ্জি সুনামগঞ্জের উত্তর প্রান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত, তাই বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে। এখন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আর সিলেটের টানা বৃষ্টির খবর আমাদেরকে জানাবেন আমাদের দুই সহকর্মী ইতিমধ্যে যুক্ত হয়েছেন। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদ এবং সিলেট থেকে রাকিবুল রাফি। শুরুতেই লিপসন, আপনার কাছে জানতে চাই, সুনামগঞ্জে যে পাহাড়ি ঢলা টানা বৃষ্টিতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে যারা দুর্ভোগে আছেন, বন্যা কবলিত হয়েছেন যারা, তাদের ত্রাণ সহায়তা কতটুকু দেখতে পাচ্ছেন? শুরুতেই যদি বলি, সময় যত যাচ্ছে তত কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে যদি বলি, আমরা গতকাল রাত থেকে কিন্তু পাহাড়ি জলের পানি সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার, নতুন পাড়া, সেই সাথে কালীবাড়ি, এমনকি হাসননগর এলাকাগুলো আসলে প্লাবিত করেছে। বিশেষ করে সদর উপজেলা অর্থাৎ সুনামগঞ্জ পৌর শহরের যে হাসননগর এলাকা আছে, সেই এলাকাগুলোতে প্রায় শতাধিক ঘর বাড়ি কিন্তু ইতিমধ্যে জলের পানিতে তলিয়ে গেছে, যার ফলে কিন্তু সেখানকার মানুষ রাতেই সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছেন। তারপরে কিন্তু তাৎক্ষণিক সুনামগঞ্জের জেলা প্রশাসক সেখানে গিয়ে তাদেরকে ত্রাণ সহায়তা দিয়েছেন, শুকনো যে খাবার সেটি বিতরণ করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে অর্থাৎ ধরাবাজার, চাতক, তাহিরপুর, বিশম্ভুপুর, এই উপজেলার অবস্থার কথা যদি বলি, খুবই নাজুক অবস্থা। কারণ গত দুদিন ধরেই কিন্তু তারা পানিবন্দী ছিল। যেহেতু এখন বৃষ্টিপাত, পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আসলে বিপাকে পড়েছে। সেই সাথে পুরো জেলার চিত্র যদি বলি, পুরো জেলায় ৬টি উপজেলায় কিন্তু ইতিমধ্যে প্রায় ৬ লাখেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ছেন। তবে জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন, ইতিমধ্যে কিন্তু তারা যে অঞ্চলগুলোতে অর্থাৎ মানুষ পানিবন্দী হয়ে পড়ছে, সেই অঞ্চলগুলোতে কিন্তু তারা তাদেরকে উদ্ধার করে কিন্তু ছোট নৌকা কিন্তু অন্যান্য যে বাহন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা উদ্ধার অভিযানে নেমেছেন। সেই সাথে তারা কিন্তু মানুষকে আশ্রয় কেন্দ্র অর্থাৎ প্রতিটি এলাকায় কিন্তু তারা আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছেন। সেই সাথে যদি বলি, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গত ২৪ ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে ৩২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে যে সুরমা নদী রয়েছে, সেই সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমা ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে যদি চাতকের কথা বলি, চাতক উপজেলায় কিন্তু ১২০ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু জলের পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে। তবে যদি পাহাড়ি ঢল কিংবা বৃষ্টিপাত কিংবা নদীর পানি যদি বৃদ্ধি পেতে থাকে, এতে কিন্তু এই অঞ্চলে মানুষ ২০২২ সালে যে বন্যা যে তার ব্যাপক রূপ কিংবা তাণ্ডব চালিয়ে চলে, এটা কিন্তু আবার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। গালিব, লিপসন, আমরা একটু সিলেটের খবরও জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাকিবুল রাফি। রাফি, কি অবস্থা সিলেটে? রাত থেকে তো টানা বৃষ্টি হচ্ছে, এখন কি বৃষ্টি থামলো? আর এই যে দ্বিতীয় দিনে তো অনেকে কোরবানি দিবেন, সেই বিষয়টাও আসলে কি করে ব্যবস্থাপনা করা হচ্ছে? গালিব, দেখুন, বৃষ্টিপাত এখন কিছুটা থেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে ঠিকই। এবং সিলেটের যে অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা যদি বলি, যে সিলেটে একটা রুটিন হয়ে গেছে বৃষ্টিপাতের এবং জলাবদ্ধতার। আপনি দেখুন যে ২টা ৩০ থেকে বা মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয় এবং অঝরে বৃষ্টিপাত পড়ে এবং সারা দিন ব্যাপী থেমে থেমে ভারী বৃষ্টিপাত বা হালকা বর্ষণ শুরু হয়। এবং একই সাথে সাথে কিন্তু দুপুরে ৩টা বা ৩:৩০ নাগাদ বৃষ্টিপাতটা কিছুটা কমে যায় এবং আবার সেই একইভাবে এরকম একটা রুটিন ওয়ার্ক, বৃষ্টিপাত থেকে শুরু করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং সিলেটের যে অবস্থা আপনাকে যদি বলি, মানে এই জলাবদ্ধতা নিয়েই কিন্তু নগরবাসী একরকম দিন পার করছে, রাত পার করছে। আসলে উৎসব বলুন বা বড় কোনো আয়োজন বলুন বা কোনো রকম ধর্মীয় উৎসব বলুন, ঈদ, পার্বণ, পূজা, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে নগরবাসী যেরকমটা চাইছেন ঠিক
তার বিপরীতটাই হচ্ছে আসলে। এই যে কালকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর যে উৎসব যেটি গেল ঈদুল আজহা, এবং সেই ঈদুল আজহার যে বিশেষত্ব হলো পশু কোরবানি দেওয়া, এবং এই যে কোরবানিযোগ্য পশুর যে বিষয়টি আসলে গতকালকে কিন্তু খুব কম কোরবানি হয়েছে। এবং আমরা চামড়া আড়তেও গিয়েছি এবং আমরা দেখেছি যে চামড়া আড়তদাররা বলেছেন বা যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে খুব কম চামড়াই এসেছে এবং দ্বিতীয় দিনের কোরবানি কিন্তু এখনো বাকি। আমরা এই যে সিলেটের 15 নম্বর ওয়ার্ড যতরপুরে আমরা এসেছি এবং এখানে এসে অনেক যারা ভুক্তভোগী আছেন, যারা ভোগান্তিতে আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এখনো কিন্তু কোরবানি দিতে পারছেন না। আসলে বৃষ্টিপাতের কারণ, বৃষ্টিপাত কমলেও কিন্তু একটা ভোগান্তি আছে, কারণ বাসা বাড়িতে অলরেডি পানি ঢুকে গিয়েছে এবং কোমর পানি পর্যন্ত বাসা বাড়িতে বিরাজ করছে। এবং একই সাথে সাথে তারা বলছেন যে ছাদে নিয়ে তারা কোরবানি দিবেন বা কোনো শুকনা জায়গায় তারা খুঁজছেন যাতে করে কোরবানি দেওয়া যায়। তো এরকম যদি পরিস্থিতি থাকে বা বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে বলাই যায় যে সিলেটের যে মহানগরের যে কয়েকটি ওয়ার্ড এবং কয়েকটি এলাকা আছে সবগুলোতেই কিন্তু একরকম অবনতি সৃষ্টি হবে। তো এই ছিল আমার কাছে সিলেটের জলাবদ্ধতা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। গালিব। সুনামগঞ্জে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে, আর সিলেটে মধ্যরাত থেকে হচ্ছে টানা বৃষ্টি। সব মিলিয়ে সেখানকার মানুষ দুর্ভোগে রয়েছেন। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এখন সকালে নিচে হচ্ছে আর একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পারমাণবিক শক্তিধর দেশগুলো দিন দিন মরিয়া হয়ে উঠছে তাদের পরমাণু সক্ষমতা বাড়াতে। সেই উদ্দেশ্যে প্রায় প্রতি বছরই এই খাতে বিনিয়োগ হচ্ছে। সব থেকে বেশি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন ও রাশিয়া। বিশ্বের পারমাণবিক শক্তিধরের এই যে অস্ত্রের যে শতাংশ, সেই জায়গায় 90% অস্ত্রই রয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কবজায়। পারমাণবিক বোমার মজুদ বাড়ানোর এই প্রবণতা মানব সভ্যতার জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে নুজহাত জাহানারা ভুইয়ার একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। বর্তমান মানব সভ্যতার অন্যতম আতঙ্কের নাম নিউক্লিয়ার ওয়ারহেড বা পরমাণু বোমা। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের আধিপত্য বিরাজ করতে মেতে উঠেছেন পরমাণু খেলায়, আর এতেই বিশ্বজুড়ে বাড়ছে দুশ্চিন্তা। বিশ্বে চলমান যুদ্ধ সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের পারমাণবিক শক্তি আরও বাড়িয়েছে। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিশ্বের মোট পারমাণবিক শক্তির প্রায় 90% জব্দ রেখেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া এই 9টি দেশের কাছে পারমাণবিক ওয়ারহেড রয়েছে। গেল বছরে দেশগুলো পারমাণবিক বোমার অস্ত্রাগারের আধুনিকীকরণে ব্যয় বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। আর এর পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে রাশিয়া ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধের জেরে আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক উইলফ্রেড ওয়ান বলেন, ঠান্ডা যুদ্ধের পর আন্তর্জাতিক বিভিন্ন দেশের সম্পর্কে নিউক্লিয়ার বোমা তেমন প্রভাব ফেলেনি। তবে ইউক্রেন ও গাজা যুদ্ধ শুরুর পর থেকে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে মাথা ব্যথা দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে। 2024 সালের জানুয়ারি হিসেব অনুযায়ী বিশ্বের প্রায় 12,000 ওয়ারহেডের মধ্যে প্রায় 9,500ই ব্যবহারের জন্য মজুদ ছিল। বাকি 2,500 রাখা হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বিশেষ ব্যবহারের জন্য। যুক্তরাষ্ট্র এর বাজেটের প্রায় $51 বিলিয়ন খরচ করেছে পারমাণবিক ক্ষমতা বাড়াতে, যা বাকি 8টি পারমাণবিক দেশের বাজেটের চেয়েও বেশি। একদিকে যখন পরমাণু সক্ষমতা বাড়াতে মরিয়া যুক্তরাষ্ট্র পেয়েছে উল্লেখযোগ্য হারে, আর এর পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে রাশিয়া ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধের জেরে আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক উইলফ্রেড ওয়ান বলেন,
ঠান্ডা যুদ্ধের পর আন্তর্জাতিক বিভিন্ন দেশের সম্পর্কে নিউক্লিয়ার বোমা তেমন প্রভাব ফেলেনি, তবে ইউক্রেন ও গাজা যুদ্ধ শুরুর পর থেকে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে মাথা ব্যথা দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে। 2024 সালের জানুয়ারি হিসেব অনুযায়ী বিশ্বের প্রায় 12,000 ওয়ারহেডের মধ্যে প্রায় 9,500ই ব্যবহারের জন্য মজুদ ছিল, বাকি 2,500 রাখা হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বিশেষ ব্যবহারের জন্য। যুক্তরাষ্ট্র এর বাজেটের প্রায় $51 বিলিয়ন খরচ করেছে পারমাণবিক ক্ষমতা বাড়াতে, যা বাকি 8টি পারমাণবিক দেশের বাজেটের চেয়েও বেশি। একদিকে যখন পরমাণু সক্ষমতা বাড়াতে মরিয়া যুক্তরাষ্ট্র, তখন বসে নেই এর প্রতিপক্ষ দেশগুলো। চীন খরচ করেছে $11.8 বিলিয়ন আর রাশিয়া $8.3 বিলিয়ন। পারমাণবিক শক্তি বাড়ানোর এই প্রবণতা আগামী বিশ্বের জন্য মারাত্মক আকার ধারণ করতে পারে বলে মত বিশ্লেষকদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করছে এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।